তো আজকে আমরা চ্যাট কোশ্চেন নিয়ে আবার আলোচনা করব। তো যেগুলো হচ্ছে এক্সেপশনাল বলতে ব্যতিক্রমধর্মী, যে ব্যতিক্রমধর্মী যে চ্যাট কোশ্চেন গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, সলভ করার চেষ্টা করব এবং হচ্ছে এখানে কোনটা কোন নিয়মের মধ্যে পড়ছে সেটা সম্পর্কেও আমরা জানার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। তো আমরা যদি একটু ফার্স্ট এক নাম্বারটা দেখি, এখানে লেখা আছে থ্যাংক ইউ। তো আমরা জানি কোন সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে ভিন্ন। এখানে থ্যাংক ইউ বলতে বোঝাচ্ছে আসলে থ্যাংক ইউ, আমরা যখন বলি থ্যাংক ইউ, আসলে থ্যাংক ইউটা কে বলে? আমি বললাম কাউকে, তার মানে কি আমি কাউকে ধন্যবাদ জানাইলাম, তাহলে আই থ্যাংক ইউ। তার মানে কি হবে? আই থ্যাংক ইউ। তাহলে আই থ্যাংক ইউ যদি থাকে, তার মানে কি আইটা যদি সাবজেক্ট হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে না, সেটা অবশ্যই কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট যদি এখানে আই হচ্ছে, তাহলে এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের এক নম্বর ফর্ম আছে, আর ভার্বের এক নম্বর ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। আর আমরা যদি এখানে অক্সিলারি ভার্ব লিখি তাহলে কি লিখবো? ডু লিখবো। আর এর সাথে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে ডন্ট আই। দ্যাটস ইট। তাহলে এক নম্বরের অ্যান্সার হবে ডন্ট ইট। এরপরে আমরা যদি একটু দুই নাম্বারটা খেয়াল করি, হ্যাভ এ কাপ অফ টি। তো এখানে হ্যাভ এ কাপ অফ টি এখানে বোঝাচ্ছে আমি কি এক কাপ চা পেতে পারি? তাহলে এক কাপ চা পাওয়া, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা মূলত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হতে দেখা গেছে এখানে ইউজ যে আছে, ইউ হ্যাভ এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা দিতে পারবে? এখানে হ্যাভ মানে হচ্ছে পাওয়া হয়, হ্যাভ মানে দেওয়া হয়, হ্যাভ মানে খাওয়া হয়। ওকে, তাহলে হ্যাভ এ কাপ অফ টি বলতে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে এটা। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেই ক্ষেত্রে এটা অ্যান্সার হবে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, যে কোনো একটা করা যাবে। তাহলে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, এটা গেল হচ্ছে দুই নম্বরের অ্যান্সার। এরপর তিন নম্বরটা আমরা একটু খেয়াল করি। তিন নম্বরটা যদি আমরা খেয়াল করি, গুড মর্নিং। আসলে গুড মর্নিং বলতে এটা কি সেন্টেন্স? এখানে তো কোনো ভার্ব নাই বা সাবজেক্টও নাই। আমরা যদি সাবজেক্ট যদি না থাকে তাহলে সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয়? না, জেনারেলি ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। আর এই জন্য এই সেন্টেন্সের ভার্ব আমরা হচ্ছে ন্যারেশনে জেনারেলি করছি, কি করছি? যে গুড মর্নিং থাকলে আমাদের কি করতে হয়? ন্যারেশন। গুড মর্নিং থাকলে আমাদের প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হয়, তাহলে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট জেনারেলি এখানে আই হিসেবে উজ্জ্বল থাকবে। যেমন আমি যখন কাউকে গুড মর্নিং বলবো, তার মানে কি আমি কাউকে কি করছি? গুড মর্নিং বলে উইশ করতেছি, তাহলে আই উইশ। তাহলে আই উইশ, এরপর হচ্ছে গুড মর্নিং, আই উইশ গুড মর্নিং। তাহলে এরকম থাকতে পারে, আই উইশ গুড মর্নিং, আই উইশ গুড বাই, আই উইশ গুড গুড ডে, আই উইশ গুড, দেখা গেছে গুড নাইট এর ক্ষেত্রে দেখা গেছে উইশ হয় না, হয় বেইট, বিএডি, বেইট মানে হচ্ছে বিদায় সম্ভাষণ জানা। তাহলে আই উইশ গুড আফটারনুন, আই উইশ গুড নুন, গুড ইভিনিং, এই ক্ষেত্রে আই উইশ হয়। তো এই জন্য এটার ট্রান্সলেশন কি হবে? যদি আই উইশ হয় তাহলে ভার্বের এক নম্বর ফর্ম, তাহলে এটা কি হবে? ঠিক থ্যাংক ইউ এর মতো, ডন্ট আই হ্যাভ অ্যান্সার। ওকে, তাহলে কি হবে? ডন্ট আই অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা একটু চার নম্বরটা খেয়াল করি। চার নম্বরটা কি বলছে? হোয়াট এ পিটি। তাহলে হোয়াট এ পিটি বলতে কি বোঝাচ্ছে? হোয়াট এ পিটি বলতে বোঝায় ইট ইজ এ ভেরি পিটি। তাহলে এর যদি আমরা পূর্ণ বাক্যটা আমরা করি, এটা বলতে হচ্ছে এক্সক্লামেটরি একটা সেন্টেন্স রয়েছে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ আমরা করি তাহলে কি হবে? মানে এটা হবে জেনারেলি ইট ইজ এ গ্রেট পিটি, ইট ইজ এ গ্রেট পিটি। তাহলে এটা যদি ইট ইজ এ গ্রেট পিটি হয় তাহলে এটা কোশ্চেন কি হবে? কোশ্চেন হবে ইজন্ট ইট। বুঝতে কোশ্চেন কি হবে? ইজন্ট ইট। তাহলে आंसर কি হবে? ইজন্ট ইট। তাহলে আমরা কি লিখবো এখানে? ইজন্ট ইট। ওকে, 4 নাম্বারটা কোশ্চেন হয়ে গেল। এখন আমরা যদি 5 নম্বরে একটু খেয়াল করি, 5 নম্বরে আছে হু লাইকস এ লায়ার। কে একজন মিথ্যাবাদীকে কি করে? পছন্দ করে। তার মানে কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না। তাহলে মূলত এর বাক্যটা হবে নোবডি নোবডি লাইকস, নোবডি লাইক এ লায়ার, নোবডি লাইক এ লায়ার। তার মানে কি কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না। তাহলে এই বাক্য যদি এখানে থাকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে? নোবডির পরিবর্তে কি বসে? দে বসে। আমরা জানি নোবডির পরিবর্তে এটা কোশ্চেনে দে বসে। আর এটা ভার্বের এক নম্বর ফর্ম, এক নম্বর ফর্ম হচ্ছে ডু অথবা ডাল বলবে। তাহলে ডু আমরা লিখলাম, আর এটা বাক্যটা নেগেটিভ হচ্ছে, অর্থাৎ
হু দ্বারা যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তার মানে বুঝতে হবে বাক্যটা নেগেটিভ আছে, এই জন্য ট্যাগ কোশ্চেন কি করতে হবে অ্যাফারমেটিভ, এই জন্য কি হবে অ্যান্সার হবে ডু দে, অ্যান্সার হচ্ছে ডু দে, দ্যাটস ইট। এরপরে আমরা একটু 6 নম্বরটা একটু খেয়াল করি। তাহলে আমাদের 1 নম্বর থেকে 5 নাম্বার ইনশাআল্লাহ যে পড়বে যে নিয়মগুলো, এই নিয়মগুলো সহকারে আমরা অলরেডি 5 পর্যন্ত আমরা সমাধান করেছি। তো এখন আমরা 6 নম্বরটা একটু খেয়াল করি। সবগুলোই কিন্তু হচ্ছে এক্সেপশনাল মানে ব্যতিক্রম। এই ব্যতিক্রম যদিও আমাদের তেমন একটা আসে না, হয়তোবা 5টা ট্যাগ কোশ্চেন যদি থাকে 5টার মধ্যে একটা বা দুইটা ব্যতিক্রম থাকবে, আর এই একটা দুইটা পূর্ণ মার্ক ক্যারি করার জন্য এই ব্যতিক্রমগুলো আমাদের অবশ্যই জানা দরকার। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বরটা একটু খেয়াল করি। ফাদার রোজ ইন হিম, এখানে ইন হিম বলতে তার ভিতরে, তার ভিতরের পিতৃত্ব, এখানে বাবাকে বোঝাচ্ছে না, আমার বাবাকে কিন্তু বুঝায় নাই, আমার বাবা তার ভিতরে কিন্তু ঢুকতে পারে না, ওকে, তার ভিতরে জাগ্রত হতে পারে না। হ্যাঁ, আমার বাবা, আমার বাবার যে পিতৃত্বটা রয়েছে, অর্থাৎ কারো বাবার যে পিতৃত্বটা রয়েছে, অর্থাৎ বাবার যে একটা অনুভূতি যে আমি বাবা না, আমি কারো বাবা না, কিন্তু আমার ভিতরে একটা পিতৃত্ব জাগ্রত হতে পারে। কোন একটা বাচ্চাকে দেখে তার বাবার মতো যে মায়া, সেই মায়াটা আমার জাগ্রত হতে পারে বাবার মতো। তো সেই ক্ষেত্রে এটা আসলে বাবাকে বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায় নাই, এটা হচ্ছে একটা বিষয়কে বোঝায় আমার ভিতরে বাবাত্ব বা পিতৃত্ব জাগ্রত হয়। তাহলে এখানে এই যে রসটা, এটা ফার্স্ট ফর্ম আছে, তাহলে যেহেতু এটা বিষয়কে বোঝাচ্ছে, ওকে, পিতৃত্বটা বোঝাচ্ছে, একজন ব্যক্তিকে বোঝায় নাই, এই জন্য এটার পরিবর্তে কি হবে ইট হবে, তাই না? এটার পরিবর্তে কি হবে ইট। আচ্ছা, আর এই যেটা আছে যাকে ভার্ব আমরা একটু খেয়াল করি, কারণ টেন্স তো টেন্স ছাড়া তো জেনারেল ট্যাগ কোশ্চেন হবে না, ভার্ব লাগবেই। আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কেন? রোজ, রাইজ, রোজ, রিজন, রাইজ, রোজ, রিজন, তাহলে এটা ভার্বের 2 নম্বর ফর্ম আছে। তাহলে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে তাহলে আমাদের কি করতে হবে? ভার্বের 2 নম্বর ফর্ম থাকলে পাস্টের অক্সিলারি ভার্ব বসাতে হবে ডিড আর এর সাথে নট, তাহলে ডিডন্ট ইট, তাহলে এটার आंसर কি হবে 6 নম্বরে? ডিডন্ট ইট, দ্যাটস ইট। এরপর আমরা একটু 7 নম্বরটা খেয়াল করি। উই নো হি ইজ অ্যান অনেস্ট পারসন। আচ্ছা, আমরা একটু মনোযোগ সহকারে এটা দেখি। উই নো এর পরে এটা একটা ক্লোজ রয়েছে এবং এইটা একটা ক্লোজ রয়েছে। যখন এরকম দুইটা ক্লোজ থাকবে তখন আমাদের খেয়াল করতে হবে সেখানে ক্লোজ মেকার আছে কিনা। যদি ক্লোজ মেকার থাকে তাহলে যে বাক্যের সামনে ক্লোজ মেকারটা থাকবে সেটা ট্যাগ কোশ্চেন করা যাবে না। যেমন নিচে আরেকটা আছে, দে উইল শাইন ইন লাইফ ইফ দে ওয়ার্ক হার্ড, তাহলে এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। এই ক্লোজের সামনে কি আছে? ক্লোজ মেকার আছে। কোন ক্লোজের সামনে? এই ক্লোজের সামনে, দ্বিতীয় ক্লোজটার সামনে ক্লোজ মেকার আছে। তাহলে এই ক্লোজটা দিয়ে ট্যাগ কোশ্চেন করা যাবে না, কোনটা দিয়ে করতে হবে? এটা দিয়ে। আর এটার মধ্যে ক্লোজ মেকার আছে, মাঝখানেও নাই সামনেও নাই। তাহলে যদি ক্লোজ মেকার না থাকে তাহলে পরের যে ক্লোজটা আছে, ক্লোজ মেকার না থাকলে পরের যে ক্লোজটা আছে সেই ক্লোজটা দিয়ে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হবে? ইজেন্ট হি হবে। কি হবে অ্যানসার? ইজেন্ট হি। কেন ইজেন্ট হি হলো? কারণ এখানে ইজ রয়েছে আর সাবজেক্ট হলো হি, এই জন্য ইজেন্ট হি। আর এখানে এটার ক্লোজ মেকার রয়েছে, তাহলে যেহেতু ক্লোজ মেকার রয়েছে সেহেতু আমাদের কি করতে হবে? এই বাক্যটা দিয়ে এই ক্লোজটা দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। এই জন্য কি হবে? ওন্ট দে হবে। এটার आंसर কি হবে? কারণ এটা বাক্যটা অ্যাফারমেটিভ আছে, নেগেটিভ করতে হবে। কিভাবে? ওন্ট দে, ডব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি টি, ওন্ট, এরপর হচ্ছে দে, ওন্ট দে, দ্যাটস ইট। তাহলে এইভাবে আমাদের এক থেকে অলরেডি আমাদের 1 থেকে যে 8 নাম্বার যে ট্যাগ কোশ্চেন রয়েছে সেই 1 থেকে 8 নাম্বার ট্যাগ কোশ্চেনটা আমরা অলরেডি করে ফেলেছি। এইভাবে যদি আমরা করি যে ব্যতিক্রম ট্যাগ কোশ্চেন গুলো, এইভাবে করার পরে আমাদের যদি নিয়মগুলো একটু আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ 5 এর মধ্যে 5 মার্কে ইনশাআল্লাহ ক্যারি করতে পারবো। থ্যাংক ইউ।